আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মোট বহির্দায়ের পরিমাণ ও মোট অলিক সম্পদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এটি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই দুটি টপিক নিয়ে তোমরা কখনোই আর সমস্যার সম্মুখীন হবা না। তাই এসো আমরা প্রথমে মোট বহির্দায় কিভাবে নির্ণয় করতে হয় এটি নিয়ে আলোচনা করি। এটি আমরা খুব সহজে মৌলিক হিসাব সমীকরণের সাহায্যে আগে একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি যে কোনো প্রতিষ্ঠানের মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। তার মানে একটি কারবারে মোট যত টাকা সম্পত্তি থাকে ঠিক তার বিপরীতে তত টাকা দায় ও মালিকানা সত্ত্ব থাকে, দায় ও মালিকানা সত্ত্ব থাকে। এখন এই দায় মানে কি? আসলে মূলত আমরা দায় বলতে কি বুঝি, মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি? দায় বলতে আমরা বুঝি আমার প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকট যে নগদ টাকা বাবদ বা সেবা বাবদ ঋণী আছে, মূলত তাই দায়। তার মানে এই দায় মানে কিন্তু প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকট ঋণী আছে। মাথায় রাখবা, তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ মানে কি? প্রতিষ্ঠানের মালিক পক্ষ না, কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ কিন্তু দুটি, একটি হচ্ছে মালিক পক্ষ আর একটি হচ্ছে তৃতীয় পক্ষ, অর্থাৎ বহিরাগত ব্যক্তিরা। তাহলে প্রতিষ্ঠান যখন বহিরাগত ব্যক্তিদের নিকট ঋণী থাকে বা দায়ী থাকে তাকে মূলত দায় বলা হয়। আর মালিকানা সত্ত্ব বলতে আসলে আমরা কি বুঝি? নরমালি মালিকানা সত্ত্ব বলতে প্রতিষ্ঠান যখন মালিক পক্ষের নিকট ঋণী থাকে, প্রতিষ্ঠান যখন মালিক পক্ষের নিকট ঋণী থাকে তখন কিন্তু নরমালি তাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। তাহলে মালিকানা সত্ত্ব মানে অন্তদায়। মালিকানা সত্ত্ব মানে অন্তদায়, মানে প্রতিষ্ঠান মালিকের নিকট ঋণী বুঝায়, প্রতিষ্ঠান মালিকের নিকট ঋণী বুঝায়। তাহলে প্রতিষ্ঠান যখন মালিকের নিকট ঋণী থাকে তখন মালিকানা সত্ত্ব। আর প্রতিষ্ঠান যখন মালিক ব্যতীত বহিরাগত ব্যক্তি অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট ঋণী থাকে তখন আসলে তাকে আমরা বলি লাইবিলিটিস বা দায়। এই দায়টি মূলত হচ্ছে দুই প্রকার। এক, চলতি দায়, চলতি দায়। দুই, দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। আসলে দায়টা আমাদের দুই প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে আগে সৃষ্টি হয়েছে দায়, তার মানে কি? তৃতীয় পক্ষের দায়। তার মানে কারবার তৃতীয় পক্ষের নিকট ঋণী আছে, এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে স্পষ্টভাবে। আসলে আমরা কিন্তু বহির্দায় মুখস্থ করি, চলতি দায় যোগ ঋণপত্র। আমি কেন মুখস্থ করব? আমার কি কারবারে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় আগে আসছে? না, আমার আগে আসছে দায়। দায় মানে কি? কারবার তৃতীয় পক্ষের নিকট ঋণী আছে। আর কারবার যে তৃতীয় পক্ষের নিকট ঋণী থাকে সময়ের উপর ভিত্তি করে বা হিসাবকালের উপর ভিত্তি করে সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করি। আসলে হিসাবকালের উপর ভিত্তি করে এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। যখন একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, যে দায়গুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ সেগুলোকে বলি আমরা চলতি দায়। আর যে দায়গুলো দুই বা ততোধিক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ সেগুলোকে বলি আমরা দীর্ঘমেয়াদী দায়। মূল বিষয়টা কিন্তু এটি, আর কিন্তু কোনো কিছু না। তাহলে আমরা যদি সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করি আমরা কিন্তু বহির্দায় অর্থাৎ দায় পাবো। মূল বিষয়টা দায় পাবো। আমরা যদি সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করি আমরা পাবো এল, মানে লাইবিলিটিস পাবো। এই এলটাই মূলত হচ্ছে আমার বহির্দায়। দেখো বিষয়টা তাহলে আমি কিভাবে এখানে বুঝাচ্ছি। আসলে আমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আসলে হিসাব সমীকরণের মধ্যেই কিন্তু বহির্দায় আছে। এই দায়টাই হচ্ছে বহির্দায়। তার মানে কারবারের নিকট তৃতীয় পক্ষের দায় কত, এটি মূলত বুঝায় বহির্দায়। তাহলে আমি যখন বহির্দায় নির্ণয় করব তাহলে আমি কি করব? সকল দায়গুলো নিব, অর্থাৎ মালিকানা সত্ত্বের আইটেমগুলো আমি নিব না। তাহলে মালিকানা সত্ত্বের আইটেম ব্যতীত আমার যে অন্যান্য দফাগুলো আছে তোমার লাইবিলিটিস দিকে সেই দফাগুলো নিব, তাহলে আমি তো বহির্দায় পাবো। তাহলে বহির্দায়ের মধ্যে এলিমেন্ট আসলে কি কি? চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। এই জন্য কিন্তু আমরা বলি যে বহির্দায় সমান চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। আমি কি এভাবে বলতে পারি না যে বহির্দায় মানেই হচ্ছে দায়, বহির্দায় মানে হচ্ছে দায়? তাহলে আমরা একটি ম্যাথ করার মাধ্যমে এই সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করি যে বহির্দায়ের পরিমাণ আমি নির্ণয় করব একদম ইজিলি ভাবে। তাহলে একটি ম্যাথ দেখি আমরা, খুব সহজে আমরা করার চেষ্টা করব। এই দেখো প্রশ্ন, ভিশন 21 লিমিটেড এর 2020 সালের 31 ডিসেম্বর আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। কারণ আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে। আর্থিক অবস্থার বিবরণী মানেই কিন্তু এই সমীকরণ এ সমান এল প্লাস ওই। তার মানে এখানে দায় সমূহ মানে কিন্তু এখানে এল প্লাস ওই আছে। এই দেখো সম্পদ, এটা হচ্ছে এ, এটা কিন্তু দেখো মিলানো আছে, তার মানে হিসাব সমীকরণ মিলানো আছে। এই দেখো দায় যোগ মালিকানা সত্ত্ব 5 লাখ, সম্পদ হচ্ছে 5 লাখ। এখন আমাকে করণীয়তে বলছে ক প্রতিষ্ঠানের বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বহির্দায় মানে কি? বহির্দায় মানেই দায়। এই দায় কয় প্রকার? চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তাই তো আমরা বহির্দায় সমান লিখি চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। আমি এভাবে চিন্তা করব না, তাহলে বহির্দায় মানেই দায়। তাহলে আমরা এখানে ক নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তাই আমরা লিখব ক নং প্রশ্নের উত্তর বহির্দায়ের পরিমাণ নির্ণয়
বিবরণ টাকা। এই বহির্দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা কি করব, আমরা শুধু প্রতিষ্ঠানের দায়গুলো নিব, সেটা চলতি দায় হোক আর দীর্ঘমেয়াদী দায় হোক, সকল দায় আমরা নিব। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে এখন আমরা দেখি যে আমার দায়গুলো কি কি আছে, অর্থাৎ মালিকের সত্ত্বের আইটেমটা আমি নিব না, তো দায়গুলো কি কি আছে। এখন দেখো প্রদেয় নোট আছে, তাহলে আমরা জানি প্রদেয় নোট এটি একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, মানে চলতি দায়। তাহলে আমি লিখবো প্রদেয় নোট, প্রদেয় নোট। তাহলে প্রদেয় নোট কত টাকা আছে, 25,000, এই লিখলাম 25,000। তারপরে লিখবো আমি প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কত টাকা আছে, 70,000। তারপরে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যা জমা আছে তার চেয়ে বেশি আমার কাছে ব্যাংক পাবে, কত বেশি পাবে, 15,000। তাহলে ব্যাংক জমাতিরিক্ত, এটি হচ্ছে চলতি দায়, জমাতিরিক্ত, জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত কত, 15,000। এই যে আমি লিখলাম 3টে দফা, এগুলো কিন্তু মূলত চলতি দায়, চলতি দায়। কেন চলতি দায়, কারণ এই দফাগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ 1 বছরের মধ্যে কিন্তু আমাকে পরিশোধ করতে হবে, একটি হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হবে, তাই এগুলি চলতি দায়। মূল বিষয়টা এটি। এখন দেখো 10% ঋণ। দীর্ঘমেয়াদী দায় মানে কি, যে দায়ের টাকা 2 বা ততোধিক হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয় তাকে মূলত দীর্ঘমেয়াদী দায় বলে। দীর্ঘমেয়াদী দায় মূলত কিন্তু একটি, সেটা হচ্ছে ঋণ। এই ঋণটার আবার অনেকগুলো সমার্থক শব্দ আছে, তাহলে আমি লিখবো এখানে 10% ঋণ। তো 10% ঋণ যে আমি লিখবো, তো 10% ঋণ কত টাকা, 1 লক্ষ টাকা। এই যে আমি লিখবো 1 লক্ষ টাকা। এই যে আমি 10% ঋণ লিখলাম, মানে কি লিখলাম, আমি লিখলাম দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমার মূল বিষয়টা কি হলো, চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমি এইভাবে কেন চিন্তা করবো, আমাকে কি এইভাবে চিন্তা করতে হবে? তার মানে কি, আমি যে হিসাব সমীকরণ পাইলাম A সমান L প্লাস OE, আসলে এই এলটাই হচ্ছে আমার বহির দায়, এই এলটাই কি আছে, আমার বহির দায়। কারণ কারবার তৃতীয় পক্ষের নিকট যে ঋণী আছে এটাই কিন্তু বহির দায়, মানেই এল। তাহলে আমরা যদি এগুলো যোগ করি তাহলে কিন্তু আমরা বহির্দায়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে যোগ করলে আমি পাবো এখানে 25, এখানে 15, এখানে 25, মানে 40। 1,10,000 মানে 2,10,000, 2,10,000 ক্লোজ করে দেবো, লিখবো অতএব বহির্দায়। তাহলে আমরা অতি সহজে বহির্দায়ের পরিমাণ নির্ণয় করতে পারলাম, অতি সহজে। ইনশাল্লাহ আমাদের বহির্দায় নির্ণয়ের সংক্রান্ত আর কোনো সমস্যার সম্মুখীন হবা না। এবার আমরা নির্ণয় করবো অলিক সম্পদ। এটি কিন্তু আমাদের ডান, ক্লিয়ার, এটি নিয়ে আর কোনো টেনশন নেই। এখন আমরা অলিক সম্পদ নির্ণয় করবো। এখন অলিক সম্পদ আমরা সেম ভাবে নির্ণয় করব হিসাব সমীকরণ দ্বারা। অলিক সম্পদ আমরা নির্ণয় করবো হিসাব সমীকরণ দ্বারা। তাহলে আমি যদি হিসাব সমীকরণটা দেখি, মৌলিক হিসাব সমীকরণ A সমান L প্লাস OE। এখন অলিক সম্পদ অর্থাৎ এর মধ্যে আছে, বিষয়টা দেখো, অলিক সম্পদ এর মধ্যে আছে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদগুলো লিপিবদ্ধ করি, সম্পদ মূলত 3 ভাবে লিপিবদ্ধ করি। 1 চলতি সম্পদ, চলতি সম্পদ। 2 তোমার স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের মধ্যে ক আছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। খ অস্পর্শনীয়, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। গ আমার আছে দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। তাহলে আমি যখন চলতি সম্পদ লিখি, স্থায়ী সম্পদ লিখি, তাহলে আমরা সম্পদ লিখি 3 ভাবে। প্রথমে চলতি সম্পদ। চলতি সম্পদ মানে কি, যে সম্পদগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, যে সম্পদগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ সেগুলোকে আমরা চলতি সম্পদ বলি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, সমাপনী মজুদ পণ্য, অব্যবহৃত মনিহারি, অগ্রিম ব্যয়। আমরা কিন্তু অসংখ্য নাম দিতে পারি, আমরা কিন্তু জানি এগুলো। কারণ এই সম্পদগুলো একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ। এখন স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ মানে কি, যে সম্পদগুলো 2 বা ততোধিক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ, এগুলোকে আমরা বলি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আবার বিভিন্ন শ্রেণীর হতে পারে, যেমন স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অথবা যেগুলো স্পর্শ করা যায় বা ছোঁয়া যায় বা দেখা যায়, অর্থাৎ যে সম্পত্তিগুলোর উপর আমি অবচয় কাটি, এগুলো স্পর্শনীয়। যেমন আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, কলকাবজা, ইজারা সম্পত্তি, এগুলো হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। তারপর অস্পর্শ স্থায়ী সম্পদ। অস্পর্শ স্থায়ী সম্পদ মানে যে সম্পদগুলো স্পর্শ করা যায় না, দেখা যায় না, বাট বিক্রয় মূল্য আছে, বা যেগুলো ইউটিলাইজ করে কারবার মুনাফা অর্জন করে, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলোর কিন্তু বিক্রয় মূল্য আছে কিন্তু দেখা যায় না, অর্থাৎ এগুলো ইউটিলাইজ করে কিন্তু প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে। ওকে, তারপরে দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ কিন্তু একটি, সেটা হচ্ছে বিনিয়োগ। ওকে, এখন আমার সর্বশেষে আসো 3 তোমার অলিক সম্পদ। অলিক
সম্পদ, এটি কিন্তু 3 নম্বর ধাপ। অর্থাৎ আমি যে সম্পদ লিখি, এই যে সম্পদ এ, আমরা এ কিন্তু এই 3 ভাবে লিখি, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এখন অলিক সম্পদ। ওকে, এই অলিক সম্পদকে আমরা বলি অলিক সম্পদ, ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ, হ্যাঁ। তারপরে বলি কাল্পনিক সম্পদ, কাল্পনিক সম্পদ। তারপরে আমরা বলি তোমার অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়, অর্থাৎ অসমন্বিত ব্যয়। এই নামকরণগুলো করি, অলিক সম্পদ, ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়। এখন মূলত এই সম্পদগুলোকে এই নামকরণ কেন করা হলো, কেন আমি এই নামকরণটা করলাম, কেন আমি বললাম অলিক, কেন আমি বলতেছি ভুয়া, কেন আমি বলতেছি কাল্পনিক, বা কেন আমি বলতেছি অসমন্বয়? কারণ এই সম্পদগুলো আসলে এই ক্যাটাগরির মধ্যে পড়ে, অস্পর্শনীয়। কিন্তু এই অস্পর্শনীয় আর অলিক সম্পদের মধ্যে শুধু একটু পার্থক্য, এই জিনিসটা কিন্তু আমরা কখনো মার্ক করি না। সে পার্থক্যটা কি জানো? স্পর্শনীয় সম্পত্তির বিক্রয় মূল্য আছে, সরি, অস্পর্শনীয় সম্পত্তির বিক্রয় মূল্য আছে। তার মানে ওগুলো ছোঁয়া যায় না, দেখা যায় না, বাট ওগুলো বিক্রয়যোগ্য, অর্থাৎ ওগুলো ইউটিলাইজ করে কারবার মুনাফা অর্জন করে। কিন্তু অলিক সম্পদ বা ভুয়া সম্পদ শুধু এখানে পার্থক্য একটাই, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটির বিক্রয় মূল্য নেই। এটির কি নেই? বিক্রয় মূল্য বা অর্থনৈতিক মূল্য নেই। অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তির অর্থনৈতিক মূল্য আছে, এটির অর্থনৈতিক মূল্য বা বিক্রয় মূল্য নেই, বা এগুলো ইউটিলাইজ করে মুনাফা অর্জন করা সম্ভব না। এই সম্পদগুলোকে আমরা বলতেছি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয়। আমরা একটি প্রতিষ্ঠানে এই সম্পদগুলো কি কি দেখতে পারি? যেমন একটি প্রতিষ্ঠানে আমরা অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বয়কৃত ব্যয় আমরা দেখতে পারি। 1, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। 2, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। 3, শেয়ার অবহার। 4, ঋণপত্রের অবহার। 5, অবলেখকের দস্তুরি, অবলেখকের দস্তুরি বা কমিশন, কমিশন। এটির আবার সমার্থক শব্দ আছে, দায় গ্রাহকের দস্তুরি বা কমিশন। 6 আমরা লিখতে পারি নিট ক্ষতি, নিট ক্ষতি বা রক্ষিত আয়ের ডেবিট জের দিয়া প্রভৃতি, প্রভৃতি। তাহলে মূলত এই সম্পদগুলো একটি কারবারে হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। তার মানে এগুলো ইউটিলাইজ করে কারবার আর কিন্তু মুনাফা অর্জন করতে পারবে না। এগুলো আমাকে কি করতে হবে? একাধিক হিসাব কালে সমানুপাতিক হারে আমাকে ব্যয় দেখাতে হবে, অর্থাৎ অবলোকন করতে হবে। অর্থাৎ এই সম্পদগুলোর আর কিন্তু বিক্রয় মূল্য নেই, এগুলো হস্তান্তরযোগ্য না, অর্থাৎ এগুলোর অর্থনৈতিক কোনো মূল্য নেই। এই জন্য এটাকে বলি কিন্তু অসমন্বয়কৃত ব্যয়। তার মানে এখনো ব্যয় হিসাবে ব্যয় হিসাবে সমন্বয় করা হয়নি, ভবিষ্যতে সমন্বয় করব। তাই এই সম্পদগুলো হচ্ছে কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। মূল বিষয়টা হচ্ছে এটি। ওকে, এখন আমরা এই প্রশ্ন থেকে আমরা অলিক সম্পদগুলো নির্ণয় করার চেষ্টা করি। তাহলে অলিক সম্পদ কোন দিকে আছে? সম্পদ দিকে আছে। ওকে, তাহলে অলিক সম্পদগুলো দেখি কি কি আছে আমার প্রশ্নে। তাহলে সম্পদ দেখতেছি আমরা নগদ, নগদ আমার এটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, মজুদ পণ্য চলতি সম্পদ, এগুলো অলিক সম্পদ না। এই দেখো সুনাম, সুনামটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, সুনামের এটা কিন্তু অর্থনৈতিক মূল্য আছে। ওকে, এটি কিন্তু আমাদের অলিক সম্পদ না, এটা হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। এই যে শুরু হয়েছে বিলম্বিত বিজ্ঞাপন আমার অলিক সম্পদ, প্রাথমিক খরচ আমার অলিক সম্পদ, অবলেখকের দস্তুরি আমার অলিক সম্পদ। তার মানে আমাদের এই প্রশ্নে 3টি আছে, এই প্রশ্নে 3টি আছে। তাহলে আমরা লিখবো খ নং প্রশ্নের উত্তর। আমরা কি লিখবো এখানে? খ নং প্রশ্নের উত্তর দিয়ে লিখবো অলিক সম্পদের পরিমাণ নির্ণয়। খ নং প্রশ্নের উত্তর অলিক সম্পদের পরিমাণ নির্ণয় লিখবো। খ নং প্রশ্নের উত্তর অলিক সম্পদের পরিমাণ, অলিক সম্পদের পরিমাণ নির্ণয় দিয়ে লিখবো আমরা প্রথমে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন কত লিখবো আমরা? 5000। বিলম্বিত বিজ্ঞাপন লিখবো 5000। তারপরে লিখবো আমরা প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ আমরা লিখবো 10,000।
তারপরে আমরা লিখব তোমার অবলেখকের দস্তুরি, অবলেখকের দস্তুরি, অবলেখকের দস্তুরি, অবলেখকের দস্তুরি আমরা লিখব 5,000। তাহলে আমি যোগফল পাবো এখানে 20,000। তাহলে আমার মোট সম্পদের মধ্যে তোমার কাল্পনিক, ভুয়া বা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ হচ্ছে 20,000। আমি লিখব অলিক সম্পদ, অলিক সম্পদ, অতএব অলিক সম্পদ। ওকে, তাহলে আমরা এভাবে একটি প্রতিষ্ঠানের মোট বহির্দায়ের পরিমাণ নির্ণয় করব এবং মোট অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করব। ইনশাআল্লাহ আজকের ভিডিও দেখার পর তোমাদের মোট বহির্দায়ের পরিমাণ নির্ণয় এবং অলিক সম্পদের পরিমাণ নির্ণয় সংক্রান্ত আর সমস্যা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।